গল্প বউয়ের অধিকার, লেখায় নীলাস নূর নীলা। আবির, এই আবির ওর বাবা, আর কত ঘুমাবি? নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে। ও মা, আর একটু ঘুমাতে দেও। আমি এই বিয়ে মানি না। তাহলে ওঠে কি করব? আমাকে ঘুমাতে দেও বলে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ মনে হলো ছাদ ফুটো হয়ে টাঙ্গি ফুট হয়ে গেছে নাকি, এত পানি কোথা থেকে আসলো? চোখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখি বাবা হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তোমার আশকারা পেয়ে পেয়ে আজকে এই অবস্থা হয়েছে। সব কিছু তোমার জন্য হচ্ছে। তুমি ওকে আশকারা দিয়ে মাথার মধ্যে তুলেছ। বাবার চোখের দিকে তাকিয়ে দেখি দুইটা রসগোল্লার মতো হয়ে গেছে। ওটা দেখি আমি এক লাফে উঠে ওয়াশরুমে চলে যাই। মা, অনেক হয়েছে, ছেলেটাকে অনেক শাসন করে ছয়ার করতে হবে না। এখন চল, ছেলে আমার ফ্রেশ হয়ে নিচে চলে আসবে। তুমি চল এখন থেকে। আমি ফ্রেশ হয়ে নিচে চলে যাই। ওখানে এসে সোফার মধ্যে বসে আছি। সবাই খুব ব্যস্ত, বিয়ে বলে কথা। চলুন ছোট করে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আবির চৌধুরী, MBBS শেষ করে দেশে ফিরে আসছি। বাবা আশরাফ চৌধুরী, পেশায় একজন ব্যবসায়ী। মা আমেনা চৌধুরী, কলেজের প্রফেসর। বিদেশে পড়ার সময় আমার তানিশার সাথে পরিচয় হয়। ওখানে থেকে আমরা দুইজন দুইজনের কাছাকাছি চলে আসি। দেশে এসে বাবাকে ওর কথা বলি, বাবা প্রথমে রাজি হয়। কিন্তু কয়েকদিন পর বাবা এসে বলল, আমি চাই না এই মেয়েকে তুমি বিয়ে করতে, তোমার জন্য আমি বিয়ে ঠিক করে এসেছি। আগামী শুক্রবার তোমার বিয়ের তারিখ ঠিক করে এসেছি। এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছিল, কারণ শুক্রবার আসতে আর মাত্র 2 দিন বাকি ছিল। অনেক চেষ্টা করেছি, কিছুতেই কিছু করতে পারি নাই। আর আজকে তো বিয়ের ধুম আয়োজন চলছে। অন্যদিকে কনের বাড়িতে সবাই খুশি। গায়ে হলুদের আমেজে মেতে উঠেছে সবাই। কেউ হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, কেউ হলুদ লাগিয়ে দিচ্ছি। মুরব্বীরা গান গাইছে। খুব হবে হই হল্লোড় হচ্ছে। খুব আনন্দের সাথে শেষ হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। এখন বউ সাজানোর প্রস্তুতি নিচ্ছে সবাই। পার্লার থেকে লোক আসে সাজানোর জন্য। আরিফ সাহেবের বড় মেয়ে, মা হাফসা বেগম, বাবা ব্যবসায়ী। 2 বোন 1 ভাইয়ের মধ্যে আবর্ণী সবার বড়। আবর্ণী ল নিয়ে লেখাপড়া করছে। ছোট ভাই আদিল ইংরেজিতে অনার্স করছে। সবার ছোট আলিশা ইন্টার পরীক্ষা দিবে। কিছুক্ষণের মধ্যে হই হল্লোড় পড়ে যায়, বর আসছে বর আসছে। সবাই বর দেখতে ছুটে চলে যায়। কিছুক্ষণ পর সবাই ফিরে আসে। সবাই বলাবলি করছে, ছেলে দেখতে মাশাআল্লাহ রাজপুত্রের মতো, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে বিয়েতে রাজি না। এটা শুনে হাফসা বেগম দমক দিয়ে সবাইকে চুপ করিয়ে দেয়। খুব ধুমধাম করে বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। একদিকে সবাই যেমন খুশি, ঠিক অন্যদিকে লুকিয়ে চোখের পানি ফেলছে আবর্ণীর বাবা মা। বিদায়ের সময় কোনভাবে বাবা মাকে ছেড়ে যেতে চায়নি আবর্ণী। অতিরিক্ত কান্নার ফলে জ্ঞান হারিয়ে ফেলে। ওই অবস্থাতেই আবিরের কথাতে মেয়ে বিদায় করে দিলেন। প্রায় 30 মিনিট পর জ্ঞান ফিরে আসে আবর্ণীর। ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখি আমি ওনার কাঁধে মাথা রেখে শুয়ে আছি। এতে আমার খুব লজ্জা লাগে। ধীরে ধীরে উঠে বসি। উনি একবার আমার দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি চুপচাপ বসে আছি। এক সময় গাড়ি এক বিশাল গেট দিয়ে ঢুকে যায়। আবির সবাই এক এক করে নেমে গেল। আমাদের গাড়ি সবার পিছনে ছিল। গাড়ি গেটে ঢোকার আগে আমি ড্রাইভারকে বলে রেখেছিলাম একটু দূরত্বে যেন গাড়ি থামায়, উনি সেটাই করলেন। আমি গাড়ি থেকে নেমে চারপাশে একবার ভালো করে দেখে পিছনের গেট দিয়ে বাহির হয়ে যাই। বাহির হতে হতে আকাশকে বলি আমার জন্য ড্রেস নিয়ে ক্লাবে আসার জন্য। তানিশারকে ফোন দিয়ে চলে আসতে বলি। আর বাকিদেরও আসতে বলার জন্য বলে দেই। কিছুক্ষণের মধ্যে ক্লাবে পৌঁছে যাই। আমার আগে আকাশ ড্রেস নিয়ে হাজির হয়ে আছে। ওর থেকে ড্রেস নিয়ে একটা রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করে এসে আমাদের কেবিনে বসি। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসে। তানিশা, বিয়ে কেমন এনজয় করলে? বিয়ে উপলক্ষে এখন আমাদের পার্টি দেও বলে হাসতে শুরু করে দিল আকাশ। তানিশা, জাস্ট স্টপ, এটা কোন ধরনের মজা করা হচ্ছে? আর আবির, আজকে তোর এইভাবে এখানে আসা একদম উচিত হয়নি। ওইদিকে তোর বাবা মায়ের জন্য অপমানিত হচ্ছে।
এটা একবারে ঠিক করিসনি। আবির, যা করেছি ঠিক করছি। তারা আমার কথা ভেবেছে যে আমি ওদের কথা ভাবতে যাব। অন্যদিকে ছেলের এইভাবে চলে যাওয়াতে আশরাফ চৌধুরী অনেক রেগে যায়। কিন্তু আমেনা চৌধুরী বউ বরণ করে নিয়ে আসে। পুরো বাড়িতে মেহমান এক কথায় বলছে জোর করে এমন একটা নষ্ট ছেলের সাথে বিয়ে দিয়ে এইরকম একটা ফুটফুটে মেয়ের জীবন নষ্ট করে দিল। মেয়ের বাবা মনে হয় টাকা দেখে বিয়ে দিয়ে দিচ্ছি কোন খোঁজ খবর নেয়নি। আবর্ণী, এটা শুনে আমার লজ্জাতে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমার বাবা গরিব কিন্তু লোভী না। কাকু যখন বলেছিল ওনার ছেলের কথা তখন বাবা না করে দিয়েছে। কিন্তু কাকুর অনুরোধ বাবা ফেলতে পারে নাই, তাই এই বিয়ে হয়েছে। ভাবছি আর চোখের পানি পড়ছে। আমেনা চৌধুরী, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, আমাদের জন্য আজকে তোকে এত কথা শুনতে হয়েছে। বলতে বলতে আশরাফ চৌধুরী চলে আসে। আশরাফ চৌধুরী, দেখ মা, আমার ছেলে আগে এমন ছিল না, এই মেয়েটির জন্য এমন হয়ে গেছে। আর মেয়েটি যদি ভালো হতো তাহলে আমি নিজে ওই মেয়ের সাথে বিয়ে দিতাম। কিন্তু মেয়েটি টাকার জন্য সবকিছু করতে পারে। আমার ছেলেকেও বিয়ে করতে চায় শুধু ওর টাকার জন্য। তুই আমার ছেলেকে আগের মতো করে দে মা, আমি বাবা হয়ে তোর কাছে হাত জোড় অনুরোধ করছি। আবর্ণী, এইভাবে বলবেন না। আমার সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ আপনার ছেলেকে ভালোর পথে নিয়ে আসব। এটা শুনে আশরাফ চৌধুরী আর আমেনা চৌধুরী দুইজনে শুকরিয়া আদায় করে। রাত 12টা বেজে গেছে, আবর্ণীকে বাসর ঘরে দেওয়া হয়েছে। কিন্তু আবিরের কোন বার্তা নেই। আবর্ণী, বসে বসে ভাবছি, সবার মতো আমার কত স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে। কিন্তু আমার স্বপ্নগুলো আর পূরণ হলো না। আমার স্বপ্ন অপূর্ণ থাক। ভাবছি আর চোখের পানি পড়ছে। হঠাৎ ঘরের দরজা খোলার শব্দ পাই। শব্দ শুনে তাকিয়ে দেখি মাতাল অবস্থাতে দুলতে দুলতে উনি ভেতর আসে। ওনারা অবস্থা দেখে খুব ভয় করছে আমার। আবির, আমার ঘরে অন্য কাউকে দেখে মাথা গরম হয়ে যায়। তুই এখানে কেন এলি? তোর তো সাহস কম না, আমার রুমে একদম ঢুকবি না। তুই আমার বাসার কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা রাখিস না। নেমে যা আমার খাট থেকে, বলে ওকে টান দিয়ে মাটিতে ফেলে দেই। আজকে রাতে তুই এখানে ঘুমাবি বলে শুয়ে পড়ি। নিচে ড্রেসিং টেবিলের সাথে লেগে কপালের অনেকটা অংশ কেটে যায়। কষ্ট, যন্ত্রণা আর ঘৃণার কারণে নীরবে চোখের পানি ফেলছে। পরের দিন সকালে, আবর্ণী, এই যে শুনছেন, উঠুন, ফ্রেশ হয়ে আসুন, নিচে সবাই নাস্তার জন্য ডাকছে। আবির ঘুম ধরানো চোখ নিয়ে একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করতে যেয়ে দেখি ওর কপালের একটা সাইড কেটে গেছে। তাই আবার ফিরে তাকাই। এই যে শুনুন, আপনার এখানে কি করে কেটে গেছে জানতে পারি? আবর্ণী কিছু না বলে বলল ওটা এমনি কেটে গেছে। আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, সবাই ডাকছে। বলে নিচে চলে আসি। আবির, আমি আর কি করব, ফ্রেশ হয়ে নিচে চলে যায় নাস্তা খাওয়ার জন্য। যে সবার সাথে টেবিলে বসে যাই। আশরাফ চৌধুরী, তুইও আমাদের সাথে খেতে বসে যা মা। আবর্ণী, না বাবা, আমি আর মা একসাথে খাবো। আপনার আসবে, খেয়ে নিন। বলতে বলতে ঘুমটা নিচে পড়ে যায়। আশরাফ চৌধুরী, তোর কপালে কি হয়েছে মা? কি করে এত বড় কেটে গেল? এখনো রক্ত জমাট বেঁধে আছে। কি করে এমন অবস্থা হলো? এত সুন্দর চেহারার এই অবস্থা কে করেছে সেটা বল। আমি খুব ভালো করে বুঝতে পারি এটা আমার গুণধর ছেলে ছাড়া অন্য কারো কাজ হতেই পারে না। আবর্ণী আমতা আমতা করে আসো। আসলে বাবা, আমি তো এই বাড়িতে নতুন, রাতে রুমে পানি ছিল না। পানি নেওয়ার জন্য আসছি আর ভুলবশত দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ব্যথা পেয়েছি। এটা শুনে কাজের মেয়ে মিলি বলল আমি তো। এটা শুনে আমেনা চৌধুরী কাজের মেয়েকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সব কথার মাঝে তোকে কথা বলতে কে বলছে? যা এখান থেকে। মিলি গট গট করতে করতে চলে যায়। আবির আর কিছু না বলে খাওয়া শেষে করে রুমে চলে আসে। আশরাফ চৌধুরী আর আমেনা চৌধুরী যে যার মতো করে কাজে চলে যায়। আবর্ণী সবকিছু গুছিয়ে রুমের সামনে যেয়ে দেখি উনি শুয়ে আছি। এটা দেখে ফিরে চলে আসি, তখন পিছন থেকে ওনার গলা শুনে দাঁড়িয়ে যাই। আবির, কোথায় যাচ্ছ? এদিকে আসো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখানে এসে বসো। আর মাথার মধ্যে এতটা চোট কি করে লেগেছে? একটু খেয়াল করে চলতে পারিনি। আবর্ণী
কি করে এই চোট লেগেছে আপনি জানেন না? কালকে রাতের কথা আপনার কিছু মনে নেই বুঝি? আবির ওর কপালে ব্যান্ডেজ করতে করতে রাতের কথাগুলো মনে করার চেষ্টা করি। তখন মনে পড়ে যায় যে ওকে আমি খাট থেকে ফেলে দিয়েছি। এটা মনে হওয়ার সাথে সাথে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কালকে রাতের জন্য সরি, ওই সময় ড্রিঙ্ক করেছিলাম আর এই স্বাদ খুব অসহ্য লাগছিল, তাই ওই রকম ব্যবহার করেছি। আবর্ণী, একটা কথা বলবো যদি আপনি কিছু মনে না করেন তাহলে। আবির, হুমাম বল। আবর্ণী, আপনার কি আমাকে পছন্দ হয়নি? বা আপনি এই বিয়ে করতে চাননি? আবির, আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাইছি, কিন্তু বাবা কোনভাবে রাজি ছিল না। তোমার সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দেয়, আর আমি বাবার কথা ফেলতেও পারিনি। আমার জন্য তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আবর্ণী, এখন আপনি বলেন আমি কি করতে পারি? এখানে তো আমার কোন দোষ নাই। আবির, তুমি এই বাড়িতে থাকতে পারো, কিন্তু আমার বউয়ের অধিকার তোমাকে দিতে পারবো না। বাকি তুমি তোমার ইচ্ছে মতো থাকতে পারো, আমার কোন অসুবিধা নেই। আবর্ণী, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি বলবো আমি? আচ্ছা, একটা কথা বলবো যদি রাগ না করেন। আবির, আচ্ছা বল, কি বলতে চাও? আবর্ণী, আমি আমার লেখাপড়া করতে পারি কি? আবার কলেজ যেতে পারবো। আবির, এটা খুব ভালো কথা, তুমি চাইলে কাল থেকে কলেজ যেতে পার। আবর্ণী, আমার বই খাতা তো আনা হয় নাই, সব তো ওই বাড়িতে আছে। আবির, ঠিক আছে, আমি তোমার বইগুলো এনে দিব। আচ্ছা, একটা প্রশ্ন করি, তোমার সম্পর্কে তো আমার কিছু জানা হলো না, আমাকে বলবে তোমার বিষয়ে সবকিছু। আবর্ণী, ওনার কথা শুনে আমি একটু অবাক হলাম, তারপর নিজেকে সামলে নিয়ে বললাম ঠিক আছে, সবকিছু বলবো। বলতে বলতে ওনার ফোনে ফোন আসে। হ্যালো বল, কিছু সমস্যা হয়েছে? এত সকালে তো ঘুম থেকে উঠো না তুমি, তাহলে আজকে এত সকালে ফোন দিলে কিছু সমস্যা হয়েছে? ওপাশ থেকে কি বলেছে বুঝতে পারি নাই। উনি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে। আবির, এখানে আমি আসি, তোমার সাথে পরে কথা হবে। আবর্ণী, একটা কথা ছিল, যদি আমার কথা রাখেন খুব খুশি হব। আবির, ঠিক আছে বল, সম্ভব হলে রাখার চেষ্টা করব। আবর্ণী, আজকে ড্রিঙ্ক করবেন না, যেভাবে যাচ্ছেন ওইভাবে ফিরে আসবেন। আবির, ঠিক আছে, আমি তোমার কথা রাখার চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না। আবর্ণী, আমি জানি আপনি আমার কথা রাখবেন, এটা বিশ্বাস। আবির, এত বিশ্বাস ভালো না, ভেঙে গেলে কষ্ট পাবে বলে বাহির হয়ে আসি। আবর্ণী, রুমটা খুব অগোছালো লাগছে। রুম গোছানোর জন্য সব জিনিস ঠিক করে রেখে আলমারিতে ড্রেসগুলো রাখার জন্য খুলি, সাথে সাথে মনে হচ্ছে কেউ আমার উপরে জামা কাপড়ের দোষ নেমেছে। ড্রেসগুলো মুখ থেকে সরিয়ে একটু শান্তির নিঃশ্বাস নেই, তারপর এক এক করে ধোয়া আর আয়রন করা ড্রেসগুলো আলাদা করে রাখি, বাকিগুলো আলাদা করে রেখে আলমারিতে রাখতে যাই, তখন অনেকগুলো ডায়েরি দেখতে পাই। ডায়েরিগুলো নিচে রেখে ড্রেস সব গুছিয়ে ডায়েরি পড়তে বসে যাই। আমার ডায়েরি পড়তে খুব ভালো লেগেছে, তাও আবার না বলে পড়ার মজা আলাদা, তাই সব শেষ করে ডায়েরিগুলো নিয়ে বসে পড়ি। প্রথম পৃষ্ঠায় আমার স্বপ্নগুলো, দ্বিতীয় পৃষ্ঠায় কলেজের সব বন্ধুরা আমাকে রোজ অপমান করে, তাতে আমার কি, আমি তো আর সবার মতো না। এটা খুব হাস্যকর, একটা ছেলে হয়ে আমার সিগারেটের গন্ধ অসহ্য লাগে। আমি সবার মতো সিগারেট খেতে পারি না, তাই সবাই আমাকে কথা শোনায়। কিন্তু আমার বাবা মা খুব ভালো বন্ধু। আমার স্কুল জীবনের সবচাইতে ভালো বন্ধু হলো আকাশ। আমার জীবনে আকাশের বাবা মা থাকলে হবে, আর কাউকে দরকার নেই। কলেজগুলো খুব ভালো চলছে, দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। ক্লাস করে প্রাইভেট পড়ে সময় হয় না অন্যদিকে মন দেওয়ার জন্য। কলেজের সব ছেলেরা প্রেম করে, কিন্তু আমার এসব একদম ভালো লাগে না। একটা মেয়ের ইমোশন নিয়ে খেলা করতে খুব বিরক্তকর লাগে, তাই আমি কখনোই কোন মেয়ের সাথে মিশতে পছন্দ করি না।
কিন্তু কলেজের একটা মেয়ে আমার সাথে রিলেশন করার জন্য কিছুদিন যাবত আকাশকে বলছে। আর আকাশটার কথা কি বলবো, হারামি আমাকে রোজ আমাকে ওর সাথে কথা বলার জন্য, কিন্তু আমার কথা বলতে কেমন যেন বিরক্ত লাগে। একদিন আবির দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা ছিল। জি বলেন, কিছু বলবেন? আমার যেতে হবে, তারা আছে। আচ্ছা, তোমাকে আকাশ আমার সম্পর্কে কিছু বলে নাই? আকাশ তো অনেক কথা বলে আপনার সম্পর্কে, ও অনেক কথা বলছে, কিন্তু আপনি কি বুঝতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে রিলেশন করতে চাই। আবির দেখুন, আমার আপনার সাথে কোন সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই, আমাকে ক্ষমা করে দিবেন। আমি কোন মিথ্যা আশ্বাস দিতে পারবো না, বলে চলে আসি। তারপর আমার সাথে আর কখনো ওই মেয়েটি কথা বলার চেষ্টা করে না, এতে আমি খুব খুশি হই। আর কলেজের দিনগুলো খুব ভালোভাবে কেটে যায়, এক্সাম খুব ভালোভাবে কেটে যায়, মাঝে ছুটিগুলো ঘুরে ঘুরে কাটিয়ে দিই। এইভাবে কেটে যায় দিনগুলো। আজকে আমার রেজাল্ট দিবে, এই নিয়ে খুব টেনশনে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। চলবে, বউয়ের অধিকার। নীলাসা নূর নীলা, পার্ট 4। এইভাবে কেটে যায় দিনগুলো। আজকে আমার রেজাল্ট দিবে, এই নিয়ে খুব টেনশনে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। আমার সাথে মা খুব টেনশনে আছে, কিন্তু বাবা কনফিডেন্সের সাথে বলছে আমি নাকি খুব ভালো রেজাল্ট করব। কিছুক্ষণ পর রেজাল্ট পাবলিক হয়। আমি ভয়ে রেজাল্ট দেখি নাই। বাবা ফোন করে আমার রেজাল্ট জানে, খুব ভালো রেজাল্ট হয়েছে। পরে জানতে পারি আমি কলেজের মধ্যে টপ করেছি। আমি নিজে বিশ্বাস করতে পারছি না, আমার রেজাল্ট এত ভালো হয়েছে। এবার শুরু হলো, মেডিকেলে চান্স পাওয়ার চেষ্টা করছি। পাবলিক মেডিকেলে পরীক্ষা দেই, খুব ভালো হয়েছে পরীক্ষা, চান্সও পেয়ে যায় প্রথমবারে। মেডিকেলে ভর্তি হওয়ার পর পড়ার চাপ আরও বেড়ে যায়। পড়াশোনা করে টাইম নাই অন্যদিকে মন দেওয়ার জন্য। দেখতে দেখতে দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মেডিকেলে পড়া শেষ হয়ে যায়। বাবা খুব জোর করছে ইন্টার্নিয়ার পিএইচডি করার জন্য, যেন দেশের বাইরে যাই। কিন্তু আমার কিছুতেই ওখানে যেতে ইচ্ছে করছে না। মাকে কত করে বলছি আমি তোমাদের ছাড়া কোথাও যাব না, আমি তোমাদের সাথে থেকে খুব ভালো পড়াশোনা করব। কিন্তু বাবার জোরাজুরির কাছে আমাকে হার মেনে নিতে হয়েছে। অনেক চেষ্টা করেও কিছু করা সম্ভব হয়ে ওঠেনি, বাধ্য হয়ে চলে যেতে হলো। এখানে এসে আমার কোন কিছু ভালো লাগছে না, সবকিছু অসহ্য অসহ্য লাগছিল। খুব মায়ের কথা মনে পড়ছিল, তাও কি করা, মেনে নিতে হবে। দিন খুব খারাপভাবে কেটে যাচ্ছে। এখানে আসি আর 7 দিন আগে আর অভিমানে কারোর সাথে যোগাযোগ করিনি। এইগুলো যখন ভাবছিলাম তখন হঠাৎই কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দে একটু অবাক হলাম। এখানে তো আমার কেউ পরিচিত নাই, তাহলে কে আসল? দেখার জন্য দরজা খুলে আমি অবাক হয়ে যাই। আমার বিশ্বাস হচ্ছে না, তুমি এখানে কি করে সম্ভব? তানিশা সব কথা কি বাহিরে দাঁড়িয়ে বলবো না, ভেতরেও আসতে দিবে? আরে ভুল হয়ে গেছে, চল চল ভেতরে চল, বলে ওকে ভেতরে আসতে দেই। আচ্ছা তারপর বল, এখানে তুমি কেমন করে আসলে? আর আমার ঠিকানা কোথায় পেলে? কি করে জানলে আমি এখানে আসি? আরে একটা একটা করে প্রশ্নের উত্তর দেই। তোমার সাথে কথা না হলেও আমার আকাশের সাথে রোজ কথা হতো, ওর থেকেই জানতে পারি তুমি এখানে আসো। আর এটা জানতে পারি তুমি এখানে আসতে চাও নাই, কিন্তু জোর করে আসো। আর এখানে একা একা থাকছো, কারোর সাথে যোগাযোগ করছো না। আর আমি যেহেতু এখানে থাকি তাই ভাবলাম তোমার সাথে দেখা করে আসি। তুমি এখানে থাক মানে বুঝলাম না। আরে আমি ইন্টার কমপ্লিট করে এখানে চলে আসি, এখানে ভার্সিটি চান্স পেয়ে যাই, তাই এখানে থেকে যাই। অনেক কথা হয়েছে, এখন চল তোমাকে এই শহরটা ঘুরিয়ে আনি। আমি আর তানিশা সারাদিন ঘোরাঘুরি করে খুব সুন্দরভাবে দিন কাটাই। 2 বছর পর এখন দিনগুলো খুব ভালোভাবে কেটে যাচ্ছে। দুপুর পর্যন্ত ক্লাস করে বিকালের দিকে তানিশার সাথে ঘোরাঘুরি করে খুব ভালোভাবে কেটে যাচ্ছে। আমি বুঝতে পারছি ওর সাথে মেলামেশা করা আমার ভুল হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে ওর প্রতি ফুটবল হয়ে যাচ্ছি। না, এইভাবে আর চলতে দেওয়া যাচ্ছে না। আজকে তানিশাকে না বলে দিতে হবে। ভেবে ওরে ফোন করে পার্কে আসতে বলি।
তানিশা পার্কে খুব খুশিভাবে চলে আসে। তানিশা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলতে চাও? আমি আর তোমার সাথে কথা বলতে বা দেখা করতে চাই না, আর কোন সম্পর্কে জড়াতে চাই না। তুমি আমার থেকে দূরে থাক। তানিশা, খুব ভালো, এতদিন আমার সাথে থেকে আমাকে ব্যবহার করে, এখন আমাকে ছেড়ে দেওয়ার চিন্তা করছো কেন? নতুন কাউকে পেয়েছো নাকি? আবির, এসব আবোল তাবোল বলছো। তুমি খুব ভালো করে জানো আমি এই প্রেম ভালোবাসাতে বিশ্বাস করি না। ও তাই নাকি? এতদিন মনে ছিল না এই কথাগুলো? যখন আমার সাথে রাত কাটিয়েছো তখন মনে ছিল না? কি বলছো কি তুমি? আমি ওসব কবে করেছি? আমার তো মনে পড়ছে আজ পর্যন্ত আমি তোমার হাত ধরে কখনো একসাথে হাঁটিনি। তাহলে তানিশা, ও তাই নাকি? তাহলে এইগুলো কি ছিল? বলে ওকে একটা ভিডিও দেখাই। আমি ভিডিও দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এটা কেমন করে সম্ভব? আমি এইসব কবে করছি? সেটা ভাবতেই শিউরে উঠি। এটা তো সেই দিনের ভিডিও যেদিন তোমার বার্থডে পার্টিতে গেছি, ওই দিনের। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি নিজে ভুলে যাওয়ার অভিনয় করছো। এখনো কি আমার সাথে কথা বলতে চাও না? দেখ, তুমি আমাকে ভালো ভালো বিয়ে করলে ভালো, নয় তো এইসব ভিডিও আমি তোমার মা বাবাকে দেখাবো। সেদিন আমার আর কিছু বলার ছিল না। আমি জানতাম এইগুলো সব মিথ্যে ছিল, কিন্তু আমার কাছে কোন প্রমাণ ছিল না। আর আমার কথা কেউ বিশ্বাস করবে না। আর ওই দিন থেকেই আমার খারাপ রাস্তাতে চলে যাওয়া। এর মধ্যে আমার আমার পড়া শেষ হয়ে যায়। আমি বাংলাদেশে চলে আসি। আমার সাথে তানিশা ও দেশে চলে আসে। বাংলাদেশে এসে বাবাকে আমার আর তানিশার বিয়ের কথা বললে বাবা কিছুতেই রাজি হয় না। তারপরে বাকি পাতাগুলো সাদা, হয়তো আর কিছু লেখা হয় নাই। ডায়েরি পড়া শেষ করে যথাস্থানে রেখে নিচে চলে যাই। বিকেলের দিকে বাবা মা সবাই বাড়ি চলে আসে। আশরাফ চৌধুরী, কালকে নিয়ম মতো আজকে বউ ভাত হওয়ার কথা ছিল, কিন্তু মা, আমি কিছু ঝামেলার জন্য করে উঠতে পারিনি। তুই রাগ করিসনি তো? আবর্ণী, বাবা আপনি কি বলছেন? আমি রাগ কেন করব? আমি রাগ করি নাই। আচ্ছা বাবা আর মা, আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাদের জন্য কিছু নাস্তা বানাচ্ছি। আমেনা চৌধুরী, নানাকে বলিস নতুন এসেছো, তোমাকে কিছু করতে হবে না। আবর্ণী, আমি যদি আপনাদের নিজের মেয়ে হতাম তাহলে এই কথা বলতে পারতেন। আপনারা যান, আমি নাস্তা তৈরি করে আনছি বলে রান্নাঘরে চলে আসি। কিছুক্ষণের মধ্যে সবাই নিচে চলে আসে আর আমারও নাস্তা বানানো শেষ করি। আশফাক চৌধুরী, কি নাস্তা বানিয়েছো মা? আবর্ণী, সবাইকে নাস্তা দিই, সবাই নাস্তা দেখে খুব খুশি হয়। সবাই খাওয়ার মাঝে উনি চলে আসে। আমেনা চৌধুরী, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে আসো। দেখ বৌমা, আজকে তোর পছন্দের সব খাবার রান্না করছে। আবির, ঠিক আছে বলে উপরে চলে যাই। ফ্রেশ হয়ে নিচে চলে আসি। কি রান্না হয়েছে দেব তাড়াতাড়ি, খুব ক্ষুধা লাগছে। আবর্ণী, উনার প্লেটে পছন্দের চিতই পিঠা আর গরুর মাংস দেই। পিঠা দেখে উনি খুব উৎসাহ নিয়ে খেতে খেতে বলে, মা তুমি কি তো এই পিঠা বানাও না অনেকদিন? হঠাৎ আজকে এত কষ্ট করে পিঠা বানানোর কি দরকার ছিল? আমেনা চৌধুরী, এইগুলো আমি তৈরি করি নাই। আজকে সম্পূর্ণ নাস্তা বৌমা তৈরি করেছে। আবির, ধন্যবাদ, নাস্তা খুব ভালো হয়েছে। মাঝে মাঝে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খাওয়ালে খারাপ হবে না। আবর্ণী, আমি আর কিছু বলিনি, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে ওখান থেকে চলে আসি। সন্ধ্যার দিকে মাথা খুব ধরে আছে, তাই বিছানার মধ্যে গাইলেই শুয়ে আছি। আবির, রুমে এসে দেখি মেয়েটা কপালের উপর হাত রেখে শুয়ে আছে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে কি? আবর্ণী, উনার কথা শুনে আমি কিছুটা চমকে যাই। চোখ তুলে তাকিয়ে বলি, না কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। আবির, আমি এখন কিছু খাবো না। তুমি এখানে এসে আমার পাশে বস, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আবর্ণী, উনার কথা শুনে আমার একটু একটু ভয় লাগছে, আবার ভালো লাগছে। তাই চুলগুলো হাত খোপা করতে করতে ওনার সামনে যাচ্ছিলাম। আবির, চুল বাঁধতে হবে না, ওইগুলো ওই রকম ছাড়া থাক, খুব সুন্দর লাগছে দেখতে। আমার এমনি মেয়েদের লম্বা চুল খুব ভালো লাগে। আর ওর চুল তো হাঁটুর নিচ পর্যন্ত, ঘন কালো রেশমি চুল। আমার কাছে তো ওর চুলগুলো ক্রাশ।
ও ধীরে ধীরে আমার সামনে চলে আসে। আবর্ণী, বলুন, কি বলবেন? কোন কিছু দরকার আছে কি? আবির, আমি তোমার হাত ধরতে পারি যদি তুমি অনুমতি দেও। আবর্ণী, ওনার কথা শুনে আমি লজ্জাতে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। কোনভাবে মাথা নাড়িয়ে সূচক উত্তর দিয়ে ওখান দাঁড়িয়ে আছি। আবির ওর হাত ধরে ওকে বারান্দার দিকে নিয়ে যায়। বারান্দার মধ্যে দোলনা টানানো আছে, ওটাতে ওকে বসিয়ে আমি ওর পাশে বসি। আমার ডায়েরিতে মধ্যে তুমি হাত দিয়েছ কি? আবর্ণী, ওনার এই প্রশ্নে আমি একটু যাই। উনি কেমন করে বুঝলো আমি ওনার ডায়েরিতে পড়েছি? আবির, কি ভাবছো আমি কি করে বুঝলাম তুমি আমার ডায়েরিতে হাত দিয়েছ? আমার ডায়েরিতে কিছু ছেঁড়া পেয়েছিল যেগুলো নিচে পড়েছিল, তাই দেখে বুঝতে পারছি। আবর্ণী, ঈশা তো বড় ভুল করে ফেলেছি বলে চুপ হয়ে যায়। ওখান থেকে উঠে পালিয়ে আসতে চাইলে উনি হাত ধরে টান দেয় আর আমি শাড়ির সাথে পেঁচিয়ে ওনার বুকের উপর পড়ি। আবির, চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখের মধ্যে পড়েছে। চুল থেকে একটা মাতাল করা গন্ধ আসছে। গন্ধ মনে হচ্ছে আমি অজান্তেই ভেসে যাচ্ছি। আচ্ছা, তোমার এই চুলের অধিকার আমাকে দিবে প্লিজ, বলে ওর উত্তরের আশাতে চুপ হয়ে যায়। আবর্ণী, আমি তো আমার সারা জীবনের দায়িত্ব দিতে চাই, আপনি শুধু আমার চুলের অধিকার চাইছেন। মাথা নাড়িয়ে সূচক উত্তর দিয়ে ওখান থেকে চলে আসি। আবির, যা চলে গেল মেয়েটা, আসলে মেয়েটা খুব লাজুক। এখনো ঠিক মতো মেয়েটাকে দেখতে পারি নাই। ভাবতে ভাবতে ফোন বেজে। ফোনের দিকে তাকিয়ে দেখি তানিশা ফোন দিছে। আমি সব ভাবনা চিন্তা বাদ দিয়ে ওর কাছে চলে যাই। তানিশা, কি ব্যাপার? জান বউ পেয়ে আমাকে ভুলে গেছো? তোমার বউ বুঝি খুব সুন্দর বাড়ির ওই ডান্সার মেয়েদের মতো? বলে হাসতে শুরু করে দিল। আবির, এটা শুনে কেন যেন খুব রাগ হয়ে যায়। ওর শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা থাপড় দিয়ে ওখান থেকে চলে আসি। অনেকক্ষণ ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসার মধ্যে চলে আসি। এসে বেল না বাজিয়ে দরজার মধ্যে নক দেই। আবর্ণী, উনি আসছে ভেবে দৌড়ে গিয়ে দরজা খুলে দেই। উনাকে দেখে একটু ভয় পেয়ে যাই। চোখ দুটো লাল হয়ে আছে, হাত কেটে গেছে, টপ টপ করে রক্ত পড়ছে। দেখে বোঝা যাচ্ছে কোন কিছু নিয়ে খুব রেগে আছে। আমি কিছু বলার আগে উনি আমাকে পাশ কাটিয়ে উপরে চলে যায়। আমি আর কিছু না বলে খাবার নিয়ে উপরে উঠে যাই। এসে দেখি উনি শাওয়ার নিতে চলে যায়। আমি খাবার টেবিলে রেখে মেডিসিনের বক্স বাহির করে বসে আছি। উনি একটু পরে বাহির হয়ে আসে। এখন ওনার চোখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে কোন কিছু নিয়ে খুব রেগে আছে। আমি আর কোন কথা না বলে ওনার হাতটা নিয়ে ব্যান্ডেজ করা শুরু করে দেই। আবির, আমার ব্যান্ডেজ করা লাগবে না, ওটা কিছু না, সামান্য একটু কাটছে, ওটা এমনি ঠিক হয়ে যাবে, এত ভাবতে হবে না। আবর্ণী, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবেন না। নিজের খেয়াল রাখতে পারে না আবার কথা বলছে। বলে ব্যান্ডেজ শেষ করি। আচ্ছা, আপনি খাবার খেয়ে এসেছেন কি বাহির থেকে? আবির, আমি মাথা নাড়িয়ে না সূচক ওর দেই। আবর্ণী, এই নিন আপনার জন্য খাবার নিয়ে আসি, খেয়ে নিন। আবির, আমি খাবো না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। আবর্ণী, বলেই হলো চুপ করে বসে থাকুন, আমি খাইয়ে দিচ্ছি, বলে ওনাকে ভাত মেখে খাইয়ে দেই। উনিও কোন কথা না বলে চুপ করে খেয়ে যাচ্ছে। আবির, আগে মা খাইয়ে দিত সব সময়, কিন্তু মা এখন আর খাইয়ে দেয় না, ওকে দেখে আজকে মার ছায়ার মতো মনে হচ্ছে। আবর্ণী, কি ভাবছেন তখন থেকে? আর ভাত নিব খাবেন? কতবার জিজ্ঞাসা করছি, শুনতেই পাচ্ছেন না। আবির, ভাবনা থেকে বাহির হয়ে এসে না, আমি আর খাবো না, একটু পানি দেও, বলে পানি খেয়ে বারান্দার দিকে চলে যায়। আবর্ণী, উনার কিছু একটা হয়েছে, কিছু একটা নিয়ে মন খারাপ করে আছে। ভাবতে ভাবতে সব গুছিয়ে রুমে চলে আসি। আবির, একটু এই দিকে আসবে, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আবর্ণী, আমি আর কোন কথা না বলে ওনার কাছে চলে যাই। গিয়ে ওনার পাশে বসি। বলুন, কি বলতে চান? আমি বুঝতে পারছি আপনি কোন কিছু নিয়ে খুব টেনশনে আছেন, চাইলে আমাকে বলতে পারেন।
আবির, চল রুমে চল, এখানে কিছু বলতে ভালো লাগছে না। বলে ওকে রুমে নিয়ে আসি। আচ্ছা, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে পারি। আবর্ণী, আমি খাটে উঠে বসি যেন উনি মাথা রাখতে পারে। উনি আমার কোল শুয়ে পড়ে আমি মাথার মধ্যে হাত বুলিয়ে দেই। এখন বলুন কি হয়েছে, কেন এত মন খারাপ করে আছেন? আবির, ক্লাবের যাওয়ার পর তানিশার কথাগুলো সবকিছু ওকে বলে দেই। তুমি সবসময় এইরকম থাকবে তো? ওদের মতো মডার্ন হবে না তো? আবর্ণী, আর ওই সব বিলাসিতা ভালো লাগে না। আমি সবসময় এইরকম সাধারণভাবে থাকবো পছন্দ করি। আচ্ছা, একটা প্রশ্ন করব। আবির, বল, কি জানতে চাও? তোমার কি প্রশ্ন আছে, সব শুনবো আজকে। বল, কি বলতে চাও? আবর্ণী, আচ্ছা, আপনি কি তানিশাকে খুব ভালোবাসেন? ওর সাথে কি আপনি থাকতে চান? আমি কি আপনাদের জীবনের বাধা হয়ে গেছি? আবির, তুমি তো ডায়েরিটা পড়েছো। তোমার কি কোথাও মনে হয়েছে আমি ওকে ভালোবাসি? তাও যখন প্রশ্ন করছো তখন বলছি আমি ওকে ভালো কখনো বাসি নাই, আর ভালোবাসবো না। কিন্তু আমি আমার কাছে হেরে গেছি। এই জীবন আমার জন্য খুব কষ্টের। বলে ওকে আরো জড়িয়ে ধরি। আমি একটু শান্তি চাই, মুক্তি চাই ওই কষ্ট থেকে। আবর্ণী, মনে মনে ভাবছি আমি আপনাকে এই কষ্ট যন্ত্রণা থেকে বাহির করে আনবো, আর একটা স্বাভাবিক জীবন দিব। তার আগে বউ ভাতের অনুষ্ঠান করতে নিষেধ করে দিব বাবাকে। আচ্ছা চলুন এখন ঘুমিয়ে যান, অনেক রাত হয়ে গেছে। আবির, আমি আর কোন কথা না বলে শুয়ে পড়ি। আবর্ণী চুলগুলো বেনি করে রাখছে, দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমি তোমার চুলগুলো ধরতে পারি? আবর্ণী, হুমম ধরেন। আবির ওর চুলগুলো নিয়ে দুষ্টামি করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে আবর্ণী চা বানিয়ে বাবা মার ঘরে নিয়ে যায়। বাবা, এই নিন চা। আমেনা চৌধুরী, এত সকালে উঠে এইগুলো চা বানিয়ে আনার কি দরকার ছিল? আমি তোমার বাবাকে চা বানিয়ে দিতাম। আবর্ণী, কি বলছেন মা, আমি সকালে নামাজ পড়তে উঠি। নামাজ শেষ করে বাবা আর আপনার জন্য চা নিয়ে আসি। বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। আশরাফ চৌধুরী, বল মা, কি বলতে চাস? তুই কি আমার ছেলের উপরে রেগে আছিস? ওর সাথে রাগ করে আমাদের ছেড়ে চলে যাবি না তো মা? আবর্ণী, বাবা কি বলছেন এই সব ওনার মতো ভালো মানুষ আর হয় না। আমি চাই এখন আমাদের বউ ভাত যেন না হয়। যতদিন উনি আমাকে মন থেকে মেনে নিতে না পারবে ততদিন যেন এই বউ ভাতের অনুষ্ঠান না হয়। আমেনা চৌধুরী, কিন্তু মা, আবির যে তোকে পছন্দ করে না। আর আমাদের শান্তশিষ্ট ভালো ছেলে কি হয়ে গেছে? তুই পারবি মা আমার ছেলেকে আগের মতো করে দিতে? আবর্ণী, মা, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন আল্লাহ সব ঠিক করে দিবে। আশরাফ চৌধুরী, কিন্তু মা, আমি তো আত্মীয় স্বজনদের না হয় আমি বুঝিয়ে দিব। কিন্তু তোর বাবা মাকে কি বলবো বল? আবর্ণী, বাবা মাকে আমি বুঝিয়ে দিব। ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আর বাবা, আমি কালকে একটু বাড়ি যেতে চাই, আমার বইগুলো আনতে হবে। আমেনা চৌধুরী, ঠিক আছে মা, তুই বাড়ির গাড়ি নিয়ে যাস মা। আবর্ণী, ঠিক আছে মা। বলে ওনার জন্য চা নিয়ে উপরে চলে যায়। এই যে উঠুন, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি উঠুন। আবির, না, আমি আর একটু ঘুমাবো। বলে ওর হাত ধরে মাথার কাছে বসিয়ে তুমি আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেও, আর আমি আর একটু ঘুমাই। আবর্ণী, আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি সময় না। আর আমি আজকে একটু বাড়ি যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। আবির, যেতে পার, সমস্যা নেই, কিন্তু ওখানে থাকা যাবে না। মনে থাকে যেন। সকালে গেলে বিকালে চলে আসতে হবে। আবর্ণী, মা বাবা যতদিন বলবে ততদিন থাকবো, তারপর চলে আসবো। এখন উঠুন, চা খেয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে সবার জন্য নাস্তা তৈরি করছি। বলে ওখান থেকে চলে আসি। সবার জন্য নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে দেই। এর মধ্যে সবাই চলে আসে।
আমেনা চৌধুরী, শোন মা, তুই ওই বাড়িতে যা, 2 দিন থেকে আসিস। আমি ড্রাইভারকে বলে দিব তোকে যেন আবার যেয়ে নিয়ে আসে। আবর্ণী, ঠিক আছে মা, আমি সবকিছু তাহলে গুছিয়ে নিচ্ছি। আবির, এত লাফালাফি করে সবকিছু গুছিয়ে নিতে হবে না। আমি নিয়ে যাবো, আর একদিন থাকার পর আমি নিয়ে আসবো। বলে উঠতে চলে আসি। আমেনা চৌধুরী, ছেলের আমার বউয়ের প্রতি মন পড়েছে তাহলে। আবর্ণী, মা আপনারা খাওয়া শেষ করেন, আমি একটু আসি। বলে রুমে চলে আসি। এটা কি হলো? আবির, কোনটা কি হয়েছে? আমি কি করছি? আবর্ণী, আবর্ণী মা আমাকে 2 দিন থাকার অনুমতি দিয়েছে। আপনি কেন বললেন আমাকে সকালে নিয়ে আসবেন? আবির, ওর হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসি। ওর পেটের মধ্যে 2 হাতে ধরে কাঁধে মুখ রেখে বলি, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? কিন্তু আমি যে আমার লাজুক মিষ্টি হাসি খুশি বউকে ছাড়া থাকতে পারবো না। তাই তোমাকে ওখানে থাকা সম্ভব না। বুঝলেন ম্যাডাম? আবর্ণী, উনি আমাকে এই কথা বলবে আমি বিশ্বাস করতে পারি নাই। ঠিক আছে, আমি তাহলে 2জনের জন্য কিছু জিনিস গুছিয়ে নিই। আবির, ঠিক আছে নেও, কিন্তু একদিনের বেশি আমরা ওখানে থাকবো না। মনে থাকে যেন। আবর্ণী, ঠিক আছে, একদিনের জন্যই গুছিয়ে নিই। এখন আমাকে ছাড়ুন। আবির, ঠিক আছে, তুমি 1 ঘন্টার মধ্যে গুছিয়ে সব শেষ কর, আমি মা বাবার রুমে যাচ্ছি, আমার একটু কাজ আছে। বলে ওখান থেকে চলে আসি। আবর্ণী, খুব খুশি লাগছে ওনার মতো এমন একজন মানুষ আমি আমার জীবনে পেয়েছি বলে, যে আমার খুব যত্ন করে। এইগুলো ভাবতে ভাবতে সব গুছিয়ে নেই। কিছুক্ষণের মধ্যে আমরা বাহির হয়ে যাই। উনি সাথে ড্রাইভার নেয় নাই, নিজেই ড্রাইভ করছে। কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সম্পূর্ণ উল্টো রাস্তা। আবির, খুব সুন্দর লাগছে তোমাকে। সরিতে কাউকে এত সুন্দর লাগে আমার জানা ছিল না। চুলগুলো দেও প্লিজ। আচ্ছা, আমার জন্য তুমি সব সময় শাড়ি পরতে পারবে। আবর্ণী, আপনার শাড়ি পরা পছন্দ। আবির, আমার খুব ভালো লাগে মেয়েদের শাড়ি পরা আর লম্বা চুল। টানা চোখ কাজল দিলে খুব সুন্দর লাগে। আবর্ণী, ঠিক আছে, আমি সবসময়ই শাড়ি পরাও, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। সেটা আপনাকে মানতে হবে। আবির, বল তোমার কি শর্ত আছে, দেখি আমি মানতে পারি কিনা। বলতে বলতে একটা মার্কেট সামনে চলে আসি। আবর্ণী, আচ্ছা, আমরা এখানে কেন আসছি? এখানে কি কাজ আপনার? আবির, বাড়ি আজকে প্রথম নতুন একটা জায়গাতে যাব, ওখানে সবার জন্য কিছু নিতে হবে না। এখানে থেকে তুমি সবার জন্য নিজের পছন্দ মতো কিছু নিয়ে নিব। বলে 2জনে ভেতরে চলে যাই। আবর্ণী, এখান থেকে সবার জন্য তাদের পছন্দের জিনিস নিয়ে যাই। 2জনে অনেক কথা বলতে পৌঁছে যাই। আবির, আচ্ছা, ওখানে কিন্তু তুমি আমার কাছাকাছি থাকবে সব সময়। আবর্ণী, আমার বাড়িতে অনেক লোক আছে, ওখানে গেলে আমার সাথে কথা বলার সময় পাবে না। এখন নামুন, চলে আসি আমরা। আরিফ সাহেবে দৌড়ে আসে, সাথে ছোট ভাইও আসে। কেমন আছো বাবা, তোমার বাবা মা ভালো আছে তো? আসতে কোন কষ্ট হয়নি তো? আবর্ণী, ওহ বাবার সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো? না, ভেতরেও আসতে দিবে। আদিল, আপু তুই কেমন আছিস, ভালো আছিস তো? জানিস আপু, তুই নেই, বাড়িটা শূন্য হয়ে গেছে। তুই এখন এখানে কিছুদিন থেকে যাবি। বলতে আলিশা দৌড়ে এসে আবর্ণীকে জড়িয়ে ধরে, কান্না করতে শুরু করে দিল। আবর্ণী, কি হয়েছে বাবুনি, কান্না করছিস কেন? বলবি তো আমাকে। মা বা আদিল কিছু বলছে তোকে? আলিশা, বাবুনি, আমি তোকে আর কোথাও যেতে দিব না। তুই আমার কাছে থাকবি। আমরা সবাই একসাথে থাকবো, কোথাও যেতে হবে তোর? তোকে ছাড়া আমার একদম ভালো লাগে না। বলে আবার কান্না করা শুরু করে দিল। সাথে আবর্ণী আর আদিল কান্না করছে। আরিফ সাহেব, তোরা কি এইভাবে কান্না করবি? ছাড়, মেয়েটাকে কিছু খেতে দেও। বলে মেয়ের জামাইকে নিয়ে সোফার মধ্যে বসাই। হাফসা বেগম সবার জন্য শরবত নিয়ে আসে।
কেমন আছো বাবা? তোমার বাবা মা ভালো আছে তো? আবির, জি মা, সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? বলে ওনাকে সালাম করি। হাফসা বেগম, আরে বাবা কি করছো? সালাম করতে হবে না, তোমরা এখন ফ্রেশ হয়ে আসো, তারপর যত খুশি আড্ডা দিও। আবর্ণী, ওকে রুমে নিয়ে যা। আবর্ণী, ঠিক আছে চলুন। বলে ওনাকে নিয়ে রুমে চলে যাই। আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, আমি তারপর যাব। আবির, ঠিক আছে, আমার ড্রেস বাহির করে দেও। আবর্ণী, আপনি যান, আমি বাহির করে দিচ্ছি। সবকিছু বলে ওনার ড্রেসগুলো বাহির করে দেই। আবির, আমি ফ্রেশ হয়ে রুমে চলে আসি। যাও, তুমি ফ্রেশ হয়ে নেও। আর আমি বসার রুমে যাচ্ছি। আবর্ণী, ঠিক আছে বলে আমিও ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে নিচে মার কাছে রান্নার রুমে চলে আসি। মা, কি রান্না করছো? হাফসা বেগম, তোর পছন্দের খাবার ইলিশ মাছের দো পেঁয়াজি আর ইলিশ মাছের ডিম ভুনা। আবর্ণী, ও মা, বাকি সবকিছু রাখো, আমাকে একটু ভুনা দেও। বলে পেলে এগিয়ে দেই, আর মা আমাকে একটু ভুনা দেয়। আমি তো সেই আনন্দ করে খাচ্ছি। হাফসা বেগম, আচ্ছা মা, একটা কথা বলার ছিল। তুই আমাকে সত্যি সত্যি বলবি তো? আবর্ণী, আচ্ছা মা, তুমি বল, আমি কখনো তোমাকে মিথ্যা কথা বলেছি? আজ পর্যন্ত যখন যা জানতে চাইছো সব সত্যি কথা বলেছি। বল মা, তুমি কি জানতে চাও? হাফসা বেগম, ওই বাড়িতে তোর কোন কষ্ট হচ্ছে না তো মা? আর ওখানে তোকে কেউ কিছু বলছে না তো? বিয়ের দিন জামাইকে যেমন দেখেছি তাতে মনে হয়েছিল জামাই খুব রাগী। আর এই বিয়েতে রাজিও না। জামাই তোকে কোন কষ্ট দিচ্ছে না তো মা? আবর্ণী, মা তুমি যে কি বল, ওই বাড়ির সবাই খুব ভালো। আর বাবা মা তো আমাকে মেয়ের মতো ভালোবাসে। আর উনি খুব ভালো একজন মানুষ। আমি খুব সুখী আছি। হাফসা বেগম, যাক মা, তুই আমাদের চিন্তা মুক্ত করলি। আমি আর তোর বাবা তো খুব টেনশনে ছিলাম। আমরা কোন ভুল করি নাই তো? তোর জীবন নষ্ট করে দেই নাই তো ভেবে? আবর্ণী, না মা, তোমরা কোন ভুল করো নাই, আর আমরা খুব সুখে আছি। তোমার রান্না শেষ তো, এখন চল, তোমাদের জন্য কিছু উপহার নিয়ে আসি। হাফসা বেগম, যেতে এসব আবার কি দরকার ছিল? তোরা এসেছিস সেটাই অনেক বড় কিছু, আবার এইগুলো কেন আনতে গেলি? আবর্ণী, আমি না সব তোমাদের জামাই কিনেছে বলে মাকে নিয়ে বসার রুমে চলে আসি। প্যাকেটগুলো এক এক করে বাহির করে সবার হাতে দেই। মা, খুলে দেখ পছন্দ হয়েছে কিনা। আরিফ সাহেব, তোরা আমাদের জন্য আনবি, সেটাই আমাদের পছন্দ হবে। এখানে খুলে দেখতে হবে না। আবর্ণী, তাও সবাই খুলে তো দেখ কেমন হয়েছে। যদি কিছু ঝামেলা হয় তো চেঞ্জ করে আনা যাব। সবাই প্যাকেটগুলো খুলে দেখছে। মার জন্য ঢাকাই কাতানের একটা কাপড়, হালকা সুতার কাজ। এটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু সবসময় আমাদের জন্য জামা কাপড় আর পড়াশোনার খরচ করতে করতে এইরকম শাড়ি আর কখনো কিনা হয়ে ওঠে নাই। আর বাবার জন্য পাঞ্জাবি পাজামা, ভাইয়ের জন্য কুর্তা আর ওর পছন্দের বডি স্প্রে। আদিল, আপি, তুই কি করে জানলি আমার এই কুর্তা পছন্দ? আমি তো কখনো তোকে বলি নাই। তুই কি করে জানলি? আবর্ণী, ভাইয়ের পছন্দ যদি না জানি তাহলে কেমন বোন হলাম? আর ছোটি, এই নে তোর গিফট। আলিশা আপু, এটা তো সেই শাড়ি যেটা তোর বিয়ের মধ্যে পছন্দ করেছি, কিন্তু পরে আর কিনা হয় নাই। হাফসা বেগম, উপহার অনেক দেওয়া হয়েছে, এখন সবাই নাস্তা করে নিবে। সবাইকে নাস্তা এনে দেই। আবির নাস্তা খেয়ে আড্ডা দিতে চলে যায় আদিলের সাথে। আলিশার বিকেলে প্রাইভেট আছে, তাই ও বাহির হয়ে যায়। মা বাবা রেস্ট নেওয়ার জন্য রুমে যায়, আর আমি আমার পছন্দের জায়গাতে চলে যাই। আমাদের বাড়ির ছাদে খুব ছোট একটা ঘর তৈরি করেছি। আমার পছন্দ মতো ওখান থেকে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে যায়। আমি কানে হেডফোন লাগিয়ে গান বাজিয়ে দোলনাতে। আবির আর আদির বাসায় ফিরে আসে। আবির, তুমি থাক, আমি একটু রুম থেকে ঘুরে আসি। আদিল,
ভাইয়া আপুকে দেখতে যাবে তো তাহলে রুমে যেয়ে লাভ নেই, কারণ আপু এখন ছাদে ঘুমাচ্ছে, চাইলে ওখানে যেতে পার। আবির ঠিক আছে তাহলে আমাকে ছাদে দিয়ে আসো বলে ওর সাথে ছাদে চলে যাই। আদিল ভাইয়া তুমি যাও, আমি একটু রুমে যাই বলে ওখান থেকে চলে আসি। আবির আমি ছাদে উঠে সারা ছাদ ঘুরে কোথাও না পেয়ে ছোট ঘরটার মধ্যে যাই। ওখানে যেয়ে দেখি অবনী ঘুমাচ্ছে, তাই খুব সাবধানে যেয়ে ওর পাশে বসি। ঘুমন্ত অবস্থাতে দেখতে খুব সুন্দর লাগছে, একদম পরিদের মতো। খুব ইচ্ছে করছে ওর কপালে একটা ভালোবাসার পরশ দেই, আর ওর মাথাটা বুকের মধ্যে নিয়ে আসি, আর চুলের মধ্যে নখ ডুবিয়ে দেই। ওর চুলের গন্ধ আমাকে আবার ভাসিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আলিশা ভাইয়া নিচে আসো, মা সবাইকে ডাকছে, এখনই যেতে বলছে তোমাকে। আবির তোমার আব্বুকে ডেকে দেই, তারপর একসাথে আসছি, তুমি যাও। আলিশা না ভাইয়া, আপুকে ডেক না, আপুকে ঘুমের মধ্যে আপুকে ডাকলে আপুর খুব মাথা যন্ত্রণা হয়, আপুকে ডেক না ভাইয়া। আবির ঠিক আছে তুমি যাও, আমি তোমার আব্বুকে নিয়ে আসছি বলে ওকে কোলে তুলে খুব সাবধানে নিয়ে নিচে চলে আসি। ওকে রুমে নিয়ে খুব যত্ন করে শুয়ে দিই। উঠে আসার সময় ও আমার হাত ধরে নেয়, আমি কোনভাবে ওকে ছাড়াতে পারিনি, তাই ওর পাশে বসে ওর মাথার মধ্যে হাত বুলিয়ে দেই। হাফসা বেগম বাবা চল কিছু খেয়ে নিবে, আমি সবার জন্য নাস্তা তৈরি করছি, চলে আসো বাবা কিছু খেয়ে নিবে। আবির না মা, আমি এখন যাব না, আমি এখন উঠে গেলে আবর্ণী ঘুম ভেঙে যাবে মা, আপনি যান, আমি পরে খেয়ে নিব। হাফসা বেগম আমার আর কোন দুশ্চিন্তা নেই, আমার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে আমি আর একটাও পেতাম না ভেবে ওখান থেকে চলে আসি। সন্ধ্যার দিকে আবর্ণীর ঘুম থেকে উঠে যাই, চোখ খুলে দেখি ও আমার মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে। আবর্ণী আপনি এইভাবে বসে আছেন কেন, কিছু হয়েছে কি? আবির কি করব বলুন, আপনি যে আমার হাত ধরে ঘুমিয়েছিলেন, আমি উঠে গেলে তো ম্যাডামের ঘুম ভেঙে যেত, তাই বসেছিলাম। আবর্ণী ও আমার ভুল হয়ে গেছে, ওখানে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে যাই বুঝতে পারি নাই। চলুন এখন, মা হয়তো নাস্তা বানিয়ে ফেলেছে, চলুন চলুন বলে ফ্রেশ হয়ে ওনাকে নিয়ে চলে যাই। নাস্তা খাওয়া শেষ করে ওনাকে নিয়ে নদীর ধারে ঘুরতে নিয়ে যাই। আবির ওই দেখ ওখানে একটা নৌকা বাঁধা আছে, চলো না ঘুরতে যাই। আমার নদীতে নৌকা দিয়ে চলতে খুব ভালো লাগে, চল আজকে তো আমি নৌকার মধ্যে উঠবো। আবর্ণী ঠিক আছে চলুন, কিন্তু মাঝি নিয়ে যাব, একা একা আমি আপনাকে নিয়ে যাব না কোথাও। আবির না চল, একা একা যাব, মাঝি নিয়ে নৌকাতে ঘোরার কোন মজা নেই, চল একা একা যাই বলে ওকে জোর করে নিয়ে যাই। আবর্ণী কি আর করার, ওনার কাছে হেরে চলে যাই। নৌকা নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবির ওই দেখ কত সুন্দর পদ্ম ফুল, কত সুন্দরভাবে ফুটে আছে, চল তোমার জন্য তুলে নিয়ে আসি বলে ফুলের দিকে এগিয়ে যাই। ওর জন্য কিছু ফুল তুলে নেই। আবর্ণী এইগুলো দিয়ে করবে কেন তুলছো, এই ফুলগুলো তো নদীতে খুব সুন্দর লাগছিল। আবির ওখান থেকে বেশি সুন্দর লাগবে আমার বউয়ের খোপার মধ্যে বলে একটা ফুল গুঁজে দেই। ওর খোপার মধ্যে গুজার সময় একটু দুষ্টুমি করতে ইচ্ছে করে, ওর কানের মধ্যে একটা কামড় দেই। বুঝতে পারছি ওর সারা শরীর শিউরে ওঠে। আবর্ণী ওনার এই পাগলামিগুলোর জন্য আমি আর ওনার প্রেমে পড়ে যাই। এইগুলো এখন ভাবলে চলবে না, আগে ওনাকে নির্দোষ প্রমাণ করতে হবে, তারপর আমি ওনাকে আমার নিজের করে নিব। চলুন, এখন থেকে অনেক রাত হয়ে গেছে, এখনই বাসায় না গেলে মা বকা দিবে বলে ওনাকে জোর করে নিয়ে চলে আসি। আবির সন্ধ্যার পরিবেশ খুব সুন্দর লাগছে, তার থেকে বেশি সুন্দর লাগছে আবর্ণীকে, ওকে দেখতে অনেকটা স্বচ্ছ নদীর মতো লাগছে, যে নিজের সাথে সকল সকাল কষ্ট ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবর্ণী আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন যান ফ্রেশ হয়ে আসুন।
মা সবার জন্য খাবার বাড়ছে, চলুন এখনই খেয়ে নিবে। আবির, ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি বলে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে চলে আসি। সবাই একসাথে বসে আড্ডা দিতে দিতে খাওয়া শেষে করে যে যার রুমে চলে আসি। আবির, আচ্ছা শোন, আমরা কালকে সকাল সকাল চলে যাব, কেমন হবে বল? বলতে বলতে ফোনে চলে আসে। ফোনের দিকে তাকিয়ে দেখি তানিশা ফোন করেছে। হ্যালো, কি চাই তোমার? বলেছিলাম তো আমি এক জায়গাতে এসেছি, এখানে কথা বলতে পারবো না। তাহলে কেন ফোন দিচ্ছ? আবর্ণী, ওপাশ থেকে কি বলেছে বুঝতে পারছি না, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছি উনি খুব রেগে আছে। হঠাৎ করে ফোন ডিল দিয়ে ফেলে দেয়। আবির, এই মেয়ে আমাকে একটু শান্তি দিবে না। এর হাত থেকে আমার মরে যাওয়া ছাড়া কোন মুক্তি হবে না। আবর্ণী, ওনার মুখ থেকে কথাটা শুনে আটকে উঠি। দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। আর কখনো এই ধরনের কথা বলবে না। তুমি বুঝতে পার না এতে আমার কত কষ্ট হয়। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরি। আর চোখের পানি পড়ছে। আবির, কথাটা বলে আমার নিজের কাছে খারাপ লাগছে। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে দিলাম। আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন কথা বলবো না বলে ওর মাথার মধ্যে হাত বুলিয়ে দেই। আর কান্না করো না, তোমার কান্না আমাকে খুব কষ্ট হয় বলে ওকে কোলে তুলে নিয়ে যাই। আবর্ণী, হঠাৎ করে ওনার এমন লেজে ভয় পেয়ে আমি ওনার গলা জড়িয়ে ধরি। কি করছেন? পড়ে যাবো তো, ছাড়ুন। আবির, কিছু হবে না, তুমি চুপ করে থাক বলে ওকে খাটের উপরে শুয়ে দেই। আমি ওর পাশে শুয়ে ওরে মাথাটা বুকের মধ্যে নিয়ে নেই। কেন এত কষ্ট পাচ্ছ? আমি তো ভালো না। এই খারাপ ছেলেটার জন্য কেন কষ্ট পাচ্ছ? আবর্ণী, জানেন আমি কখনো কোনদিন প্রেম করি নাই। সব ভালোবাসা জমিয়ে রেখেছি। আমার ভাগ্য সত্যি খুব ভালো যে আপনার মতো একজনকে পেয়েছি। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, নিজের থেকে অনেক বেশি, মনে মনে। আবির, ঠিক আছে এখন ঘুমা বলে দুইজনে ঘুমের দেশে তলিয়ে যাই। পরের দিন সকালে। আবর্ণী, আমরা বিকেলে যাব যদি আপনার কোন সমস্যা না থাকে। আবির, কেন? এখন কি হয়েছে? বিকালে কেন? কিছু দরকার আছে কি? আবর্ণী, আমি একটু ভার্সিটি যেতে চাই, ওখান থেকে এসে যাব। আবির, ঠিক আছে আমি তোমার সাথে যাব কি? আবর্ণী, না না, আপনার যেতে হবে। আমি একা যেতে পারবো, আপনার যেতে হবে না। আবির, শিওর তো আমার যেতে হবে না? আবর্ণী, বলছি তো আমি একা পড়ব, আপনি অত দূরে এত কষ্ট করে যাওয়ার কোন দরকার নেই। আমি এখন যাই, এসে আপনার সাথে কথা বলবো। আসি, দেরি হয়ে যাচ্ছে বলে বাহির হয়ে যাই। প্রথমে ভার্সিটি যাই, তারপর ওখানের কাজ শেষ হয়ে করতে যাই। ওখানে স্যারকে সমস্ত কথা বলি, ওনার ওই দিনের ঘটনাগুলো বলি। স্যার আমাকে কোন চিন্তা করতে নিষেধ করে দেয় আর বলে ওই দিনের তারিখ যদি মনে থাকে তাহলে স্যার যেভাবে হোক ভিডিও বাহির করবে। আমি ডায়েরির লেখা তারিখগুলো স্যারকে বলে ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আবির, ওই দিকে বাসার মধ্যে বসে চিন্তা করছি। মেয়েটা সেই কখন বাহির হয়ে গেছে, এখনো ফিরে আসার সময় হলো না। ভাবতে ভাবতে কলিং বেল বেজে ওঠে। আলিশা দরজা খুলে দেয়। কি হলো বাবুনি, এত সময় লাগলো কেন? আবর্ণী, আরে বাবু, কলেজ থেকে স্যারের বাসায় গেছি তাই দেরি হয়ে গেছে। বলতে বলতে রুমে ঢুকে দেখি উনি খুব রেগে আছে। সরি, আমার আসতে আসতে দেরি হয়ে গেছে। আবির, সমস্যা নেই, তুমি ঠিক আছো তো? আর ফ্রেশ হয়ে আসো আর খেতে আসো, অনেক বেলা হয়ে গেছে। আলিশা, জানিস বাবুনি, ভাইয়া এখনো তোর জন্য না খেয়ে আছে। মা কত করে বললো কিন্তু ভাইয়া তোর জন্য অপেক্ষা করছে। আবর্ণী, আপনি না খেয়ে আছেন কেন? আমার জন্য অপেক্ষা করার কি ছিল? আপনি অপেক্ষা করুন, আমি এখনই আসছি বলে দৌড়ে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে চলে যাই। আবির,
ধীরে সুস্থ আসো, এত তাড়াহুড়ো করতে হবে না। এত টাইম অপেক্ষা করেছি, আর একটু অপেক্ষা করতে পারবো? সবাই একসাথে বসে খাবার খেয়ে কিছুক্ষণ আড্ডা দেই। আবির, এখন চল, তৈরি হতে হবো, আমরা এখন বাহির না হলে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আবর্ণী, ঠিক বলেছেন, চল তৈরি হয়ে নেই বলে দুইজনে উপরে চলে যাই। তৈরি হয়ে প্রয়োজনীয় বইগুলো নিয়ে বাহির হয়ে আসি। হাফসা বেগম, আরিফ সাহেব, আলিশা আদির সবার চোখে পানি। বাবুনি থেকে যা, তোকে যেতে হবে না। আবর্ণী, আমি আবার আসবো, আর তোরা যাস আমার সাথে দেখা করতে। আজকে আসি বলে সবার থেকে বিদায় নিয়ে চলে আসি। কিছুদিন পর। আবর্ণী, আমার আপনার সাথে কিছু কথা ছিল, এবং আপনাকে কিছু জিনিস দেখানোর আছে। আবির, বল, কি বলতে চাও? আর এতদিন আমার কাছে কি কি লুকিয়েছো, আমি সব জানতে চাই। আবর্ণী, আজকে আপনাকে সবকিছু বলবো, চলুন আমার সাথে তানিশার কাছে। আপনি যে কিছু করেন নাই সেই প্রমাণগুলো আজকে আমি দিব। বলে দুইজনে বাহির হয়ে যায়। চলবে, বউয়ের অধিকার। নীলাসা নূর নীলা। পার্ট 11। আবর্ণী, আজকে আপনাকে সবকিছু বলবো, চলুন আমার সাথে তানিশার কাছে। আপনি যে কিছু করেন নাই সেই প্রমাণগুলো আজকে আমি দিব। বলে দুইজনে বাহির হয়ে যায়। তানিশার দেওয়া মতো ঠিকানার মধ্যে চলে যায়। তানিশা, আসো আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। বলে আবিরকে জড়িয়ে ধরি। আবির, ছাড়ো আমাকে, ডায়েট করবে না। বলে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই। তানিশা, এত কিছু হয়ে যাবার পরও তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, খুব ভুল করছো। এর মাসুল তোমাকে দিতে হবে। আবর্ণী, তার আগে তুমি দেখ, তুমি নিজে করেছো। অনেক দিন ধরে ওকে ব্যবহার করেছো, এখন আর চাইলে সেটা পারবে না। বলে ল্যাপটপ অন করে সেদিন পার্টিতে কি কি হয়েছে তার ভিডিও চালু করে দেই। ভিডিও এর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ওর শরবতের গ্লাসে নেশা জাতীয় কিছু ঔষধ মিশিয়ে দিচ্ছে। আবির, আবর্ণী, ভিডিওটা আবার চালু কর। এটা রিপিট আবার দেও। ওই ছেলেটা তো আকাশ। কিন্তু আকাশ ওখানে কি করে গেল? আকাশের তো বাংলাদেশে থাকার কথা ছিল। তানিশা, এই ভিডিও তুই কোথা থেকে জোগাড় করলি? এটা কেমন করে সম্ভব? আবর্ণী, সেটা আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না, কিন্তু এবার তোমার শাস্তি দিবে পুলিশ। তানিশা, হা 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 হা, এখন থেকে তোরা বেঁচে ফিরে তো পুলিশের কাছে যাবি। বলতে বলতে কতগুলো লোক সামনে চলে আসে। আবির সবার সাথে লড়াই করা শুরু করে দেয়। কোনভাবে লোকগুলো আবিরের সাথে বেড়ে উঠছে না, কিন্তু হঠাৎ করে আকাশ এসে আবর্ণীর মাথার মধ্যে পিস্তল টিকিয়ে দেয়। আকাশ, আবির, অনেক নিজের শক্তি দেখিয়েছিস, এখন থামো, নয়তো তোর আবর্ণী শেষ করে দিব। চুপ হয়ে দাঁড়িয়ে থাক। আবির, আকাশের কথা শুনে আমি অবাক হয়ে যাই। তুই এখানে কেন আকাশ, আর এইগুলো কি? কোথায় তুই তানিশাকে শাস্তি দিবে? সেটা না করে তুই আবর্ণীকে বলছিস মেরে ফেলবি। কি হয়েছে তোর? আকাশ, পাগল নাকি তুই? আমি আমার বউকে মেরে ফেলবো কি বলছিস তুই? আবির, কি তোর বউ? এটা কেমন করে সম্ভব? আর তুই বিয়ে কবে করলি? আকাশ, আমি তানিশাকে প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছি। কিন্তু তানিশা তোকে ভালোবাসতো, তাই আমি কখনোই ওকে বলতে পারি নাই। কিন্তু তুই যেদিন ওকে অপমান করলি সেদিন আমার খুব রাগ হয়েছিল। তারপরে আমরা দুইজন মিলে এই পরিকল্পনা করি। তোকে ফাঁসানো তো বাকি সবকিছু আমাদের প্ল্যান ছিল। তানিশা, এত কথা না বলে ওদের মেরে ফেল, সেটাই সবচাইতে ভালো হবে। আকাশ, কি বলছো জান? ও আমাদের লোকগুলোকে এতক্ষণ যাবৎ মারলো, আর ওকে এত সহজে মেরে ফেলবো? এটা কেমন করে সম্ভব? ওকে একটু মায়ের খেতে দেও। যা, আজকে তোদের কাছে ওকে ছেড়ে দিলাম, তোদের যা ইচ্ছে কর। বেচারা এখন কিছু করতে পারবে না, কারণ ওর প্রাণ পাখি যে বন্দী হয়ে আছে আমার কাছে। বাকিরা সবাই যে যার মতো করে আবিরকে মেরে যাচ্ছে, আবির চুপ করে সবকিছু সহ্য করে যাচ্ছে। আবর্ণী, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আপনি ওদের ছাড়বেন না। আবির, তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। আবর্ণী,
আমি আপনার কষ্ট সহ্য করতে পারবো না, তার থেকে মরে যাওয়া ভালো বলে নিজেই নিজেকে শুট করে দেই। গুলি চলার শব্দে সবাই চমকে যায়। লোকগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। আবির দৌড়ে এসে আবর্ণীর মাথা ওর কোলের মধ্যে নেয়। এটা কি করলে তুমি? আমি যে তোমাকে খুব ভালোবাসি। তোমার একটু কষ্ট আমি সহ্য করতে পারবো না। তার থেকে নিজেকে শেষ করে দেওয়া অনেক ভালো। আবির, আমি তোমার কিছু হতে দিব। আকাশ, আগে তুই নিজেকে বাঁচা, পড়ে ওকে বাঁচাবি। বলেই ওর দিকে বন্দুক তাক করি। আবির, আমাকে মারবি মার দেখি, তোর কত বড় সাহস হয়েছে যে আমাকে মারবি, মার এখনই মার বলে ওর সামনে চলে যাই। ওর থেকে বন্দুক নিয়ে ওর দিকে তাক করি। নে এবার কি করে বাঁচাবি, নিজেকে বাঁচা বলে গুলি করতে যাই, ঠিক ওই সময় পুলিশ চলে আসে। আবির থামুন, আপনি, ওর শাস্তি আইন দিবে। আমি আর কোন কথা না বলে আবর্ণীকে নিয়ে বাহির হয়ে আসি। ওকে গাড়িতে শুয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেই। মাঝে বাবাকে ফোন দিয়ে হসপিটালে পৌঁছে যেতে বলি। 30 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যাই। ওকে কোলে নিয়ে হসপিটালে ঢুকে যাই। ওকে স্টেজে শুয়ে দেই। বাবা আমাদের দেখে এগিয়ে আসে। আশরাফ চৌধুরী, কি হয়েছে, কি করে হলো ওর এমন অবস্থা? তুই থাকতে ওর এমন হলো কেমন করে? আবির, বাবা এই সব কথা পরে বলছি। প্রথমে ওর অপারেশন করতে হবে, শরীর থেকে গুলি বাহির করতে হবে। ডাক্তার সাহেব, এখনই ওনার অপারেশন করতে হবে, না হলে বাঁচানো সম্ভব না। আবির, অপারেশন আমি করব, ওকে আমি বাঁচিয়ে তুলব। কিছু হতে দিব না ওর, আপনি ব্যবস্থা করুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। ডাক্তার, কিন্তু আপনি কে? আমি আপনাকে চিনি না। আর এইরকম ক্রিটিক্যাল পেশেন্টের অপারেশনের পারমিশন আমি দিতে পারি না। বলতে বলতে সিনিয়র ডাক্তার চলে আসে। ওকে অপারেশন করতে যেতে দেও। ও কত বড় ডাক্তার সেটা তুমি জানো না। আরবি এতদিন ডাক্তারি করলে দেশের 1 নম্বর ডাক্তার হতে পারত। অপারেশন থিয়েটার তৈরি কর, আমি আর আবির অপারেশন করব বলে বলে আবিরকে নিয়ে ভেতরে চলে যাই। অপারেশন শুরু হয়ে যায়। গুলি অনেকটা ভেতরে ঢুকে যায়। অনেক চেষ্টা করার পর গুলি বাহির করা যায়, কিন্তু অধিক রক্ত যাওয়ার জন্য অবস্থা খুব খারাপ। ডাক্তার আর আবির একসাথে বাহির হয়ে আসে। আশরাফ চৌধুরী আর আমেনা চৌধুরী দুইজনে দৌড়ে সামনে চলে আসে। এখন কি অবস্থা, কেমন আছে? আবির, ভালো না বাবা। ওর অবস্থা অনেক খারাপ। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। ওর শরীর থেকে অনেক রক্ত বাহির হয়ে গেছে বলে কান্নার মধ্যে ভেঙে পড়ে। আমেনা চৌধুরী, শান্ত হ বাবা, এমন করিস না। ওর কিছু হবে না, দরকার হলে ওকে আরো বড় বড় ডাক্তার নিয়ে আসবো। বলতে বলতে আবর্ণীর বাবা মা চলে আসে। ভাইয়া, বাবুনির কি হয়েছে? বাবুনি কেমন আছে ভাইয়া? আশরাফ চৌধুরী, ওকে কিছু জিজ্ঞাসা করো না মা, ও কিছু বলার অবস্থাতে নাই। আর আবর্ণীর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এর জন্য আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আদিল, আমি আপুকে দেখতে যাব। আমাকে আপুর কাছে নিয়ে যাও। আমি আপুর সাথে দেখা করতে যাব। ডাক্তার, একটু অপেক্ষা কর। একটু পর অপারেশন থিয়েটার থেকে বাহির করে আইসিইউ দেওয়া হবে। তখন একজন একজন করে দেখা করে আসতে পারবেন। 1 ঘন্টা পর আবর্ণীকে আইসিইউতে দেওয়া হয়। সবাই এক এক করে দেখা করতে যায়। আবির কেবিনের সামনে বসে আছে। আদিল, ভাইয়া আপুর সাথে দেখা করতে যাবে না? চলো না ভাইয়া, আপুর কাছে যেয়ে বসবে। আবির, আমি আর কোন কথা না বলে চুপচাপ কেবিনে যেয়ে ওর মাথার কাছে বসে ওর মাথার মধ্যে হাত বুলিয়ে দেই। চুপচাপ বসে আছি। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু আমি তো কান্না করছি না। তাহলে চোখের পানি কেন পড়ছে? কিছুক্ষণ পর ডাক্তার চলে আসে। আবির, একটু বাহিরে যাও, আমি ওর চেক আপ করে নেই। আবির, আমি এখান থেকে কোথাও যাব না। আপনি আমার সামনে চেক আপ করান বলে পাশে দাঁড়িয়ে থাকি। ডাক্তার ওর সব চেক আপ করে বলল এখন পর্যন্ত ওর অবস্থা ভালো আছে।
এখন আল্লাহর কাছে দোয়া কর যেন ওর জ্ঞান ফিরে আসে, বলে চলে যায়। আবির, আমি ওর কাছে বসে আছি। সময়গুলো যেন কিছুতেই যেতে চাচ্ছে না। প্রতিটি মিনিট বছরের মতো মনে হচ্ছে। কিছুক্ষণ পর আশরাফ চৌধুরী, চল বাবা কিছু খেয়ে নিবি, এখন পর্যন্ত কিছু খাস নাই। এইভাবে আর কত টাইম বসে থাকবি? আবির, বাবা আমি কিছু খাবো না। আবর্ণীর জ্ঞান না ফেরা পর্যন্ত কোথাও যাব না। আমি এখানেই থাকবো, ওর কাছে বসে থাকবো। আরিফ হাসান, তোমার শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তোমারও ডাক্তার দেখানো উচিত। কিছু খেয়ে ঔষধ খেয়ে নেও বাবা। আসো আমাদের সাথে। আশরাফ চৌধুরী, ওকে বুঝিয়ে লাভ নেই। এই ছেলে এখন তোর আমার কারো কথা শোনার মতো না। ওকে কিছু বলে লাভ নেই। চল এখান থেকে, বলে ওকে নিয়ে বাহির হয়ে যাই। আবির, আমি ওর পাশে বসে আছি। সময়গুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। 24 ঘন্টা পর আবর্ণীর এখনো জ্ঞান ফিরে আসে নাই। সবাই খুব টেনশনে আছে। ডাক্তার চেক আপ করে যাচ্ছে। সবাই খুব টেনশনের মধ্যে কাটাচ্ছে। প্রায় 30 মিনিট পর ডাক্তার বাহির হয়ে আসে। আশরাফ চৌধুরী, কি অবস্থা, কেমন আছে? জ্ঞান ফিরে আসছে তো? সবকিছু ঠিকঠাক আছে তো ডাক্তার? আবির, বাবাও ভালো নেই, বলে কান্নাতে ভেঙে পড়ে। আমেনা চৌধুরী, তুই তো ডাক্তার, তুই পারবি না আমার মেয়েকে ভালো করে তুলতে? আরিফ হাসান, ডাক্তার আপনি বলেন কি হয়েছে আমার মেয়ের, প্লিজ এইভাবে চুপ করে থাকবেন না, কিছু বলেন। ডাক্তার, আবর্ণী কোমার মধ্যে চলে গেছে। কবে ঠিক হবে সেটা বলা যাচ্ছে না, বলে চলে যায়। আলিশা আদির সবাই কান্না করছে। আশরাফ চৌধুরী আর আরিফ হাসান দুইজনে মিলে ওদের বুঝিয়ে বাড়ি নিয়ে আসি। আবিরকে কোনভাবে বাড়ি আনা যায় নাই, তাই বাধ্য হয়ে ওকে ওখানে রেখে বাড়ি চলে আসি। সবাই ফ্রেশ হয়ে কোনভাবে কিছু খেয়ে ওদের বাসার মধ্যে রেখে আমি আর আরিফ দুইজনে হসপিটালে চলে যাই। আবির, যে বাবা অন্তত এইটুকু খেয়ে নে, তোর মা তোর জন্য খাবার রান্না করে পাঠিয়েছে। আবির, আমি আর কোন কথা না বলে ফ্রেশ খাবার খেয়ে নেই, বাবাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেই। আমি ওর পাশে বসে আছি। পরের দিন সকালে ডাক্তার এসে আবর্ণী চেক আপ করে যায়। ওর অবস্থা কিছুটা ভালো, কিন্তু কোন উন্নতি নাই। এইভাবে দিনগুলো এইভাবে কেটে যাচ্ছে। এখন আবর্ণী শারীরিকভাবে তো ভালো হয়ে ওঠে, কিন্তু কোমা থেকে বাহির হয়ে আসতে পারে নাই। আবির ওর সম্পূর্ণ খেয়াল রাখছে। ঔষধ থেকে শুরু করে সবকিছু নিজের হাতে দিচ্ছে। আবর্ণী আর কিছু বলতে পারছে না, শুধু তাকিয়ে দেখছে আর চোখের পানি ফেলছে। আশরাফ চৌধুরী, চল বাবা এখন ওকে বাড়ি নিয়ে যাই। অনেক দিন তো হসপিটালে ছিল, এখানের থেকে ভালো আমরা বাড়িতে ওর সবাই খেয়াল রাখবো। আর তুই তো আছিস বাবা। আবির, ঠিক আছে বাবা, ওকে আজকে বাড়িতে নিয়ে যাব। আমি ডাক্তারের সাথে কথা বলে দেখছি ডাক্তার কি বলে, বলে ওখান থেকে চলে আসি। আঙ্কেল আসবো? ডাক্তার, আরে আসো, আমার এখানে আসতে তোমার কোন পারমিশন নিতে হবে, আসো ভেতরে আসো। বল কি বলতে চাও? আবির, আমি আবর্ণীকে বাড়ি নিয়ে যেতে চাই। আমাকে ওকে বাড়ি নিয়ে যাব, কোন অসুবিধা হবে না তো? ডাক্তার, ঠিক আছে নিয়ে নিয়ে যাও, তবে সাবধানে রেখ। আর কি বলবো বাকিটা তুমি জানো। আর কিছু বলার নেই, তুমি যখন চাও নিয়ে যেতে পারো। আবির, ধন্যবাদ, আমি এখন আসি, বাড়ি নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করতে হবে তো, বলে ওখান থেকে চলে আসি। ওকে বাড়ি নেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলি। আশরাফ চৌধুরী, অনেকদিন পর মেয়েটাকে আজকে বাড়ি নিয়ে আসি। ওকে ছাড়া বাড়িটা যেন মরে গেছিল। এখন মনে হচ্ছে বাড়ির মধ্যে প্রাণ ফিরে আসছে। আরিফ হাসান, সবাইকে নিয়ে চলে আসি ওদের সাথে দেখা করার জন্য। ওখানে জব, লেখাপড়া সবকিছু ঝামেলা হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে
ওদের নিয়ে যেতে হয়েছে, কিন্তু মেয়ে বাড়ি এসেছে শুনে সবাই বায়না ধরে দেখতে আসবে, তাই নিয়ে আসি। আদিল ভাইয়া ভালো আছেন? আপু কোথায়? আমরা একটু আপুর সাথে দেখা করতে চাই। আলিশা ঠিক বলছিস ভাইয়া, আমরা আপুর সাথে দেখা করতে চাই। আপু কোন রুমে আছে? আমাদের নিয়ে যাও। আমেনা চৌধুরী ঠিক আছে, চল আমি নিয়ে যাচ্ছি তোমাদের, বলে ওদের সাথে করে আবর্ণীর রুমে যাই। আলিশা আবর্ণীকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। বাবুনি কথা বল, আমার সাথে তুই কথা বলবি না? বাবুনি তাকা আমার দিকে, একটু তো কথা বল আমার সাথে, বলে কান্নাতে ভেঙে পড়ে। আদিল ছুটি, এইভাবে কান্না করতে হবে না, দেখ আপি তোর জন্য কষ্ট পাচ্ছে, আপিরও চোখের পানি পড়ছে, এইভাবে কান্না করে না, বলে ওকে শান্ত করি। আপনি ভালো হয়ে যা তুই, আমরা আবার একসাথে থাকবো, মজা করব। আবির তোমরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেও, আমিও তোমাদের আপুর ঔষধগুলো খাইয়ে দিচ্ছি। ওরা সবাই বাহির হয়ে যায়, আমি ওর ড্রেসগুলো চেঞ্জ করে ওকে ঔষধ খাইয়ে দেই। দেখ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বলে ওর চুলগুলো ঠিক করে দিয়ে বেনি করে দিচ্ছি। দেখছো তো আবর্ণী কোথায়, তুমি স্বামীর সেবা করবো না? দেখ আমি তোমার সেবা করছি, তোমার সব কাজগুলো আমি করে দিচ্ছি। এতদিন তোমাকে যত অবহেলা করছি, এখন সবকিছু সুদ নিচ্ছ। কথাগুলো বলতে বলতে ওর চুল ঠিক করে শুয়ে নিচে চলে আসি। হাফসা বেগম আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন, তাহলে আমরা কি মেয়েটাকে কিছুদিন আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি? আবির মা ওখানে ওর সঠিক চিকিৎসা হবে না, আর ডাক্তারের সাথে কথা হয়েছে, যদি ওকে হাসি খুশি রাখা যায় তাহলে খুব অল্প দিনে ভালো হয়ে যাবে। ওকে আমার থেকে দূরে কোথাও যেতে দিব না, সব সময়ই আমার কাছে রাখবো, দয়া করে ওকে কোথাও নিয়ে যাবেন না। হাফসা বেগম ছেলেটার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। না বাবা, ও তোমার কাছে থাক যতদিন পর্যন্ত সুস্থ না হয়, তোমার কাছে থাকবে। আমি জানি আমাদের থেকে তোমার কাছে থাকলে আমার মেয়ে আরো ভালো থাকবে। আমেনা চৌধুরী অনেক কথা হয়েছে, এখন চলুন খেয়ে নিবে, সবাই চলে আসুন, আর আমি ওদের ভাই বোনকে ডেকে নিয়ে আসছি। আদিল আন্টি আপনাকে আর কষ্ট করে ডাকতে হবে না, আমরা নিজেরা চলে আসছি। আমেনা চৌধুরী চল তোমরাও খেয়ে নিবে, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে সবাই একটু রেস্ট নিয়ে নিবে। সবাই খাবার বিভিন্ন ধরনের কথা বলার মধ্যে দিয়ে খাওয়া শেষ করে, যে যার মতো রেস্ট নিতে চলে যায়। আবির আবর্ণী সারাদিন তো শুয়ে থাক, চল তোমাকে ঘুরতে নিয়ে যায়, বলে হুইল চেয়ারে বসিয়ে বাগানে নিয়ে যাই। আমাদের বাগানে অনেক ধরনের ফুল গাছ আছে, জানো মার ফুল খুব পছন্দের। এখানে যত ফুল গাছ দেখছো সব মা নিজের হাতে লাগিয়েছে আর যন্ত্র করে বড় করেছে। এখন চল রুমে নিয়ে যাই, আবার তো ঔষধ খেতে হবে, বলে রুমে নিয়ে যাই। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো মাস। আবির এখন ডিসিপ্লিনের মধ্যে দিন কাটাচ্ছে। আবর্ণীকে হসপিটালে ভর্তি করানো হয়েছে অনেক আগে, রোজ সকালে আসে, রোগী দেখে সাথে আবর্ণীর সবকিছু খেয়াল রাখে, কোন কিছুতে অসুবিধা হচ্ছে কিনা সেই দিকগুলো খেয়াল রাখে। আমেনা চৌধুরী আর আশরাফ চৌধুরী রোজ একবার দেখতে আসে, ওর সাথে কথা বলে, সবাই মিলে আড্ডা দেয়, আর আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে আবর্ণী। একটু একটু করে হাত পাগুলো নাড়াতে পারছে, কিন্তু এখনো কথা বলতে পারছে না। চলবে, বউয়ের অধিকার। নীলাসা নূর নীলা লাস্ট পার্ট। আর আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে আবর্ণী, একটু একটু করে হাত পাগুলো নাড়াতে পারছে, কিন্তু এখনো কথা বলতে পারছে না। আসতে পারি? আমি যদি খুব ভুল না করি এটাই আবর্ণীর কেবিন, আসতে পারি কি? আবির আসুন, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। আর আপনি ওকে কি করে চিনেন? আমি অ্যাডভোকেট রিপন ইসলাম, এই হচ্ছে আমার কার্ড। আবির আমি আপনার কথা অনেকবার শুনেছি, আপনি যে কোন নির্দোষের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু আপনি ওকে কি করে চিনেন আমি সেটাই বুঝতে পারছি না।
রিপন, আমার খুব ভুল না হলে তুমি আবর্ণীর হাজবেন্ড। তোমার হয়তো জানা নেই আবর্ণী একজন লয়ার। তোমার বিষয়ে আমার সাথে কথা বলার জন্য এসেছিল। তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক কিছু করছে। সবগুলো জোগাড় করেছে। আর দেখ ওর কি অবস্থা হয়ে আছে। আবির, কি বলছেন এই সব? আবর্ণী নিজে একা একা এত কিছু করেছে, আমাকে কিছু জানতে দেয় নাই। রিপন, আপনি হয়তো এটা জানেন না আবর্ণী আপনাকে কতটা ভালোবাসে। আমার সাথে যেদিন শেষ কথা হয়েছে সেদিন ও আপনার কথা বলেছে। আর ওই তানিশা আর আকাশের কেস কালকে করতে উঠবে। আবর্ণী, আমি আশা করছি কালকের মধ্যেও ভালো হয়ে এই কেসটা তুমি লড়াই করবে। আমি এখন আসি। আবির, আবর্ণী কথা বল, তুমি এত কিছু করেছো, আমাকে কেন জানতে দেও নাই? বল আবর্ণী, তুমি চুপ করে কেন আছো? আমি জানি তুমি ভালো হয়ে গেছো, তাহলে কেন কথা বলছো না আমার সাথে? কেন কষ্ট দিচ্ছ আমাকে? কথা বল আবর্ণী, আমি তোমাকে খুব ভালোবাসি, একটু তো কথা বল আমার সাথে। বলে ওকে বুকে জড়িয়ে নেই। পারছো না আমি তোমাকে ছাড়া? তুমি কথা বল না, তাতে যে আমার খুব কষ্ট হয়। প্লিজ একবার বল তুমি আমাকে ভালোবাসো। আবর্ণী জড়িয়ে ধরে কান্না কান্না করতে করতে আবির, বল আবর্ণী বল, কথা বলতে পারবে তুমি? বলার একটু চেষ্টা কর, তুমি বলতে পারবে। আবর্ণী আবির, আবির, তুমি কথা বলতে পারছো? দেখ তুমি সুস্থ হয়ে গেছো, তুমি এখন আগের মতো ঠিক হয়ে যাবে। আমি তোমাকে সুস্থ করে তুলবো। আবর্ণী, আপনি আমার পাশে থাকলে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আবির, আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি এখানে একটু অপেক্ষা কর, আমি তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে আসছি। বলি কেবিন থেকে বাহির হয়ে যাই। ডাক্তারের সাথে কথা বলে সব ব্যবস্থা করে ফেলি, ওকে নিয়ে বাড়ি চলে আসি। আবর্ণীকে আমি গাড়ি থেকে নেমে কোলে তুলে নিয়ে যাই। দরজার সামনে আসতে মা আমাদের আটকে দেয়। আমেনা চৌধুরী, আমি আমার ছেলে আর বউকে বরণ করে ঘরে নিয়ে আসবো বলে বরণ জ্বালায় এনে ওদের বরণ করে ঘরে আসতে দেই। আবির, ওকে নিয়ে সোফার মধ্যে বসাই। এখন কেমন লাগছে তোমার? কোন অসুবিধা হচ্ছে না তো? আবর্ণী, না আমি ঠিক আছি, আর আমার কোন সমস্যা হচ্ছে না। আশরাফ চৌধুরী, এখন আমি যা বলবো তাতে সবার শরীরে, আমি এখন তোমাদের যা বলবো সেটা শুনে তোমরা আরো সুস্থ হয়ে যাবে। আবির, কি বলবে বাবা? যেটা শুনে আবর্ণী আরো সুস্থ হয়ে উঠবে। আশরাফ চৌধুরী, আবর্ণী বলেছিল যতদিন তুই ওকে মন থেকে মানতে পারবি ততদিন বউ ভাতের অনুষ্ঠান হবে না। আমেনা চৌধুরী, এখন তুই ওকে মন থেকে ভালোবাসিস, তাই আমরা ভাবছি আগামী শুক্রবার তোমাদের বিয়ের বউ ভাত হয়ে যাবে। আবর্ণী, এটা শুনে অনেক লজ্জা লাগে, আর মনে মনে অনেক খুশি, কারণ আবিরকে সারা জীবনের জন্য পাবো, আর কেউ কখনো দূরে সরাতে পারবে না। ওদের অনুষ্ঠানের দিনগুলো এগিয়ে আসে, আর সারা বাড়িতে মেহমান। সব ধরনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মেহেদি, গায়ে হলুদ, সবকিছু খুব সুন্দরভাবে কেটে যায়। আজকে সবাই খুব বিজি। সাজগোজ নিয়ে কে কত সুন্দর সাজতেন পারে সেই প্রতিযোগিতা চলছে। আবির, আপনারা আবর্ণীকে সাজাতে আসছেন? আপনারা যান, ওকে আমি সাজিয়ে নিয়ে আসি। বলে ওকে নিজের হাতে সাজিয়ে নিয়ে আসি। সবার মাঝে সময়টা খুব সুন্দরভাবে কেটে যায়। রাত 12টা। আবর্ণীকে বউ সাজে বাসর ঘরে দেওয়া হয়। সম্পূর্ণ ফুলের সাজে সাজানো হয়। কিছুক্ষণের মধ্যে আবির রুমের মধ্যে চলে আসি। ওকে দেখে মনে হচ্ছে যেন ফুলের বাগানে চলে এসেছি, চারপাশে ফুল আর ফুল। কি হলো, আরো জানার ইচ্ছা আছে নাকি? সমাপ্ত।